সালামু আলাইকুম। কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় সেপ্টেম্বর মাসে 20 তারিখ পর্যন্ত কানাডার যতগুলো এক্সপ্রেস এন্ট্রি ড্র এবং প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে ড্র অনুষ্ঠিত হয়েছে সেগুলো নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব এবং সেগুলোর অ্যানালাইসিস করব, যাতে করে আপনারা যারা এই ক্যাটাগরি অর্থাৎ পিএনপি এবং এক্সপ্রেস এন্ট্রি এই ক্যাটাগরিগুলোতে কানাডায় আসতে চান তাদের অবস্থাটা কোন পর্যায়ে আছে নিজেরা আত্মপর্যালোচনা করতে পারেন এবং যেখানে ঘষা মাজার প্রয়োজন সেটার আলোকে নিজেকে শানিত করতে পারেন। এই কারণেই প্রতি মাসের মতো আজকে মূলত এই সেপ্টেম্বর মাসের এক্সপ্রেস এন্ট্রি প্লাস পিএনপি নিয়ে কিছু তথ্য তুলে ধরবো এক্সক্লুসিভলি। তো আমাদের সাথে যারা আছেন আশা করছি তথ্যগুলো জেনে নেবেন, উপকৃত হবেন, এটা আমাদের প্রত্যাশা। তো চলুন আমরা আলোচনাগুলো দেখি, স্লাইডগুলো দেখব এবং আলোচনাগুলো আমরা শুনবো ইনশাল্লাহ। সামারি অফ এক্সপ্রেস এন্ট্রি ড্র রেজাল্ট ইন 2024 ফর সেপ্টেম্বর। তো সেপ্টেম্বরে এ পর্যন্ত 3টি এক্সপ্রেস এন্ট্রি ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে সর্বশেষ ড্রটি হলো সেপ্টেম্বরের 19 তারিখে, যেখানে 4000 ক্যান্ডিডেটকে আইটি ইস্যু করা হয়েছে। একটি সিঙ্গেল ড্রতে 4000 আইটি ইস্যু করা একটা বিগ ম্যাটার নিঃসন্দেহে। তো এর আগের মাসে আগস্ট মাসে একটি সিঙ্গেল ড্রতে আপনার 5000 ক্যান্ডিডেটকেও আইটি ইস্যু করা হয়েছিল, সেটাও সিইসি বা কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস ছিল। এরপরে সেকেন্ড যে ড্রটি হয়েছে এই মাসে সেটি হচ্ছে সেপ্টেম্বরের 13 তারিখে, সেখানে ছিল 1000 জনকে এখানে আইটিআই ইস্যু করা হয়েছিল এবং এখানে স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 446। প্রথম যে ড্রটি অনুষ্ঠিত হয়েছিল সেপ্টেম্বর মাসে 9 সেপ্টেম্বর প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে, এই ড্রতে 911 জনকে আইটি ইস্যু করা হয়েছিল, 732 জনকে আপনার মিনিমাম স্কোর রিকোয়ারমেন্ট ছিল 732। তো এক্সপ্রেস এন্ট্রির মধ্যে কিন্তু এখানে দেখুন কয়েকটা ক্যাটাগরির ড্র অনুষ্ঠিত হয়েছে। একটি হলো পিএনপি বেস এক্সপ্রেস এন্ট্রি, এরপরে একটি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ক্যাটাগরি বেস এক্সপ্রেস এন্ট্রি, আর একটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রির জেনারেল ক্যাটাগরির মধ্যে 3টি ভাগ রয়েছে, কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, ফেডারেল স্কিল ওয়ার্কার, একটা হচ্ছে ফেডারেল ট্রেড ক্লাস। তো এর মধ্যে আমরা দেখতেছি যারা কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে প্রোফাইল করেছেন তাদের জন্য ড্র হয়েছে। তো এখানে কানাডিয়ান এক্সপ্রেস এন্ট্রির যেটা ওভারঅল ড্র, অর্থাৎ ওভারঅল ড্রয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ড্র, সেটা হচ্ছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, অর্থাৎ কানাডার বাইরে থেকে যারা প্রোফাইল করে বসে আছেন আবেদন করতেছেন তাদের জন্য কিন্তু সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত কোনো ড্র অনুষ্ঠিত হয়নি। এখনও যেহেতু সময় আছে কিছু, আশা করছি সেই সময়ের মধ্যে এরকম কোনো ড্র হতে পারে। আমরা চেষ্টা করব সেই তথ্যগুলো আপনাদেরকে জানানোর বা সেটা নিয়ে আলোচনা করার, অ্যানালাইসিস করার। তো এখানে এই এক্সপ্রেস এন্ট্রির যে 3টি ড্র দেখতে পাচ্ছেন, যেহেতু 3টা ক্যাটাগরি, 3টাই কিন্তু একই ধরনের ব্যক্তিদেরকে ইনভাইট করা হয়নি, 3 ধরনের ব্যক্তিদেরকে এখানে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে এবং সবচাইতে বেশি ইনভাইটেশন ইস্যু করা হয়েছে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে। তো কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের বিষয়ে আপনারা জানেন যে যারা কানাডাতে স্টুডেন্ট হিসেবে অথবা ওয়ার্কার হিসেবে, স্টুডেন্ট হিসেবে বলতে স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় না, স্টুডেন্টশিপ শেষ করার পরে যখন তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পায়, সেই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সূত্র ধরে তারা যখন স্কিল লেভেলের টিয়ার ক্যাটাগরির 0, 1, 2, 3 এই ধরনের কোনো ক্যাটাগরিয়াল জব করেন, সেক্ষেত্রেই তারা এই কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে কোয়ালিফাই করেন। যদি কারো জবের অভিজ্ঞতাটা অর্থাৎ টিয়ার ক্যাটাগরির 0, 1, 2, 3 এর মধ্যে না থাকে, তাহলে কিন্তু তারা এক্সপ্রেস এন্ট্রিতে কোয়ালিফাই করতে পারবে না। তিনি দেখা গেল যে হয়তো টিয়ার ক্যাটাগরি 4 বা 5 সেইগুলোতে তিনি জব করেছেন, তাহলে তার জন্য অন্য কোনো পিএনপি প্রোগ্রাম থাকতে পারে বা সেগুলোর জন্য আলাদা প্রোগ্রাম রয়েছে, সেগুলোতে সংখ্যা বা সেগুলোতে সুযোগগুলো কিন্তু সীমিত। তো এই জন্য বিষয়টা আমি ক্লিয়ার করতেছি, কানাডা থেকে যে সমস্ত ভাই বোনরা শুনতেছেন তাদের কিন্তু এক্সপ্রেস এন্ট্রিতে কোয়ালিফাই করতে হলে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনার জবের আপনারা যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাচ্ছেন, সেই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা ওয়ান কাইন্ডস অফ ওপেন ওয়ার্ক পারমিট। তার মানে আপনি সেই ওয়ার্ক পারমিটের সূত্র ধরে যে কোনো আপনার পছন্দসই এমপ্লয়ার যাকে আপনি ম্যানেজ করতে পারবেন বা সেখান থেকে কোনো জব নিতে পারবেন, সেই জবটি নিয়ে অবশ্যই আপনাদের সেই 0, 1, 2, 3 এই ক্যাটাগরির মধ্যে জবটা করতে হবে। তাহলে আপনারা কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে এখানে কোয়ালিফাই করতে পারবেন, যেহেতু এক্সপ্রেস এন্ট্রির অধীনে এখন কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে প্রচুর পরিমাণে ইনভাইটেশন ইস্যু হয়েছে। গত বছরে 5000 সিঙ্গেল রতে হয়েছে, এই মাসে গত মাসে এই মাসে আবার দেখলেন যে আপনার 4000 ইস্যু হয়েছে এবং এখানে 509
স্কোরটা নিঃসন্দেহে কম না, অনেক হাই স্কোর। আবার যারা কানাডাতে পড়াশোনা করার কারণে তারা বোনাস স্কোর পান, এরপর কানাডাতে জব থাকার কারণে তারা বোনাস স্কোর পান, এরপরে এখানে আপনার জব অফার থাকার কারণে বোনাস স্কোর পান। তো সব কিছু মিলিয়ে 509 স্কোর ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে যাদের প্রোফাইল রয়েছে তাদের জন্য এই স্কোর তোলাটা খুব কঠিন কোনো বিষয় না। খুব ইজি বিষয় সেটাও বলবো না, কিন্তু খুবই কঠিন বিষয় তা না। কিন্তু FSWP অর্থাৎ ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে যাদের কানাডাতে কোনো এক্সপিরিয়েন্স নেই প্রিভিয়াস, তাদের জন্য এইটা সো টাফ একটা বিষয়। এবং জেনারেল ড্রর ফেডারেল স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতেও আমরা দেখতেছি যে স্কোর 500-র উপরে লাগতেছে বা লাগে। তো এখানেও অ্যাকচুয়ালি কারা সুযোগ পায়, যারা দেখা গেলো যে হয়তো বা একসময় কানাডাতে পড়াশোনা করেছেন, জব করেছেন, তিনি হয়তো সেই সময় কোনো পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করেননি, নিজ দেশে ফেরত গেছেন, তখন হয়তো তিনি এই FSWP-তে আবেদন করেছেন এই ক্যাটাগরিতে, তারা এখানে কিন্তু পরবর্তীতে সুযোগগুলো পাচ্ছেন। এরপরে এখানে সেকেন্ড যে ড্র সেটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আমি বারবারই আপনাদেরকে বলি আমার আলোচনাগুলোতে, আপনাদেরকে প্রলুব্ধ করি, উদ্বুদ্ধ করি যে আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে নিজেদেরকে ভর্তি করেন, নিজেদের এক্সপার্ট করে তুলুন। তাহলে দেখবেন আপনার কানাডাতে পিআর হওয়ার মাল্টিপল গেটওয়ে ওপেন হবে। এই মাসেই অনেকগুলো আলোচনাতে আপনারা জেনেছেন যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্টাইজ থাকার কারণে একটি ভার্চুয়াল জব ফেয়ার হতে যাচ্ছে। সেখানে যারা মিনিমাম ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ না জানা কোনো ব্যক্তি সেখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো এর বাইরে আরও অনেকগুলো প্রোগ্রাম আছে যেগুলো আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানলে আপনাদের জন্য সহজ হবে। ইভেন আপনাদের যে পয়েন্টগুলো ক্যালকুলেশন করা হয়, এখানে পয়েন্টের ক্ষেত্রেও ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানার কারণে এক্সট্রা বোনাস পয়েন্টের সুযোগ রয়েছে। সুতরাং এখানে অল্টারনেটিভ ওয়ে হিসেবে এটাকে আপনারা কাজে লাগাতে পারেন। তারপরে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে দেখুন এখানে 911 জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। তো এইটা কারা, এই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে এটা কারা পাচ্ছে? এটা হচ্ছে তারাই পাচ্ছে যারা এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করে তারা কোন নির্দিষ্ট প্রভিন্স সিলেক্ট করেছে, সেই প্রভিন্স থেকে যখন তারা নমিনেশন পাওয়ার পরে সেই নমিনেশন সার্টিফিকেটটা এক্সপ্রেস এন্ট্রিতে যখন আপলোড করা হয় তখন থেকে বোনাস 600 পয়েন্ট দেওয়া হয়। তো বোনাস 600 পয়েন্ট দেওয়ার পরে তার বেস পয়েন্টের সাথে সেটা যুক্ত হওয়ার পরে এরপরে পরবর্তীতে এক্সপ্রেস এন্ট্রি যখন ড্র হয় তখন মোটামুটি কনফার্ম করা হয়। অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রির অধীনে যে পিএনপিটা প্রোগ্রামগুলো রয়েছে, ইনহ্যান্সড পিএনপি যেটাকে বলা হয়, সেটাতে যদি কেউ নমিনেশন পায় প্রভিন্স থেকে তাহলে কনফার্ম তিনি এক্সপ্রেস এন্ট্রির অধীনে আইটিএ পাবেন। তো সেই ক্যাটাগরির মাধ্যমে এখানে আপনার 911 জন ইনভাইটেশন পেয়েছেন এই মাসে, যেখানে স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 732 দেখলে মনে হবে অনেক বেশি, আসলে বেশি না, এখানে বোনাস স্কোরই রয়েছে 600। আসলে এটা সবচেয়ে কম স্কোর, কারণ আপনার বোনাস যদি হয় 600 তাহলে আপনার বেস স্কোর ছিল মাত্র 132। সুতরাং কোনো একটি প্রভিন্স থেকে একটি নমিনেশন পাওয়াটা আপনাদের জন্য অনেক বেশি সোনা সাহাগা বা অনেক হেল্পফুল হবে। তো যাই হোক, এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্কড 3টি প্রোগ্রাম নিয়ে আমরা কথা বললাম। এবার ওয়ানলি পিএনপি নিয়ে কথা বলবো, যেগুলো কানাডার কয়েকটি প্রভিন্স থেকে পিএনপি নমিনেশন দেওয়া হয়েছে। এখানে একটি পার্থক্য আমি বলে রাখি, এই এক্সপ্রেস এন্ট্রি থেকে যারা ইনভাইটেশন পেলেন তারা কিন্তু এখন সরাসরি পিআরের আবেদন করবেন। আর এখন এই পিএনপি যে আলোচনাগুলো করব তারা এখন তাদেরকেই মূলত প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের জন্য অধীনে তাদেরকে এখন প্রভিন্সিয়াল সার্টিফিকেট পাওয়ার জন্য ইনভাইটেশন দেওয়া হয়েছে। তারা এখন প্রভিন্সিয়াল সার্টিফিকেট নেওয়ার জন্য আবেদন করবেন, করে সেটা দিয়ে তারা পরবর্তীতে পিআর আবেদন করবেন। এই দুটোর মধ্যে পার্থক্য এটাই, এটা হচ্ছে আপনার লাস্ট স্টেজ বা ফাইনাল স্টেজ, আর এই পিএনপি এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। এবং এখানে সেকেন্ড স্টেজে আপনাদেরকে এই নমিনেশনটা ডিজার্ভ করার পরে যদি আপনি এক্সপ্রেস এন্ট্রির অধীনে হয়ে থাকেন তাহলে এক্সপ্রেস এন্ট্রি আপলোড করলে ওই যে 911 জন পেলেন ওইভাবে আপনারা পাবেন। আর যদি আপনার বেস পিএনপি হয় তাহলে আপনি আলাদা করে আপনার গভর্নমেন্ট ফি দিয়ে পিআরের জন্য আবেদন করতে হবে। তো অন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়া এবং কুইবেক এই 3টি প্রভিন্স থেকেই আপনার ইনভাইট ক্যান্ডিডেটস টু অ্যাপ্লাই ফর প্রভিন্সিয়াল ইমিগ্রেশন। তো তাদেরকে ইনভাইটেশন দেওয়া হয়েছে প্রভিন্সিয়াল ইমিগ্রেশনের জন্য। তো প্রভিন্সিয়াল ইমিগ্রেশনটা কমপ্লিট হলে এরপরে তারা ফেডারেল ইমিগ্রেশনের জন্য ভিসার জন্য আবেদন করবেন। আশা করছি কিছুটা হলে ক্লিয়ার হয়েছেন, না হলে কন্টিনিউ আলোচনা শুনতে থাকুন। অন্তত 3-4 মাস শোনার পরে আপনার বিষয়টা ক্লিয়ার হবে কমপ্লিটলি। প্রভিন্সিয়াল ইমিগ্রেশন রেজাল্ট সেপ্টেম্বর 14 to 20, এখানে 14-এর আগেও রয়েছে। তো অন্টারিও প্রভিন্সে আমরা দেখতে পেয়েছি যে সেপ্টেম্বর 17 তারিখে
দি অন্টারিও ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রামের অধীনে এখানে তারা ইনভাইটেশন ইস্যু করেছে। অন্টারিও প্রভিন্সে দেখুন, যদি কেউ এখানে মাস্টার্স প্রোগ্রাম কমপ্লিট করে কিংবা পিএইচডি করে, তাদের জন্য কিন্তু আলাদা আপনার এখানে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে পার্টিসিপেট করার সুযোগ রয়েছে। তবে অবশ্যই এখানে লিমিটেড কোটা, সবাই আবেদন করলে সবাই এই সুযোগটা পাবেন তা কিন্তু না। শুধুমাত্র যারা ফার্স্ট স্টেজে থাকবেন বা যাদের স্কোর ভালো হবে, যারা কোয়ালিফিকেশন মিট আপ করবেন, তারা অবশ্যই এখান থেকে এই গেটওয়েতে এখানে সুযোগ পাবেন। তো তার মানে এখানে মাস্টার্স কমপ্লিট করলেও শুধুমাত্র মাস্টার্সদের জন্যই একটা আলাদা পিএনপির ক্যাটাগরি রয়েছে। তো সেটারই একটা ড্র বা সেটারই একটি ইনভাইটেশন ইস্যু হয়েছে এখানে সেপ্টেম্বরের 17 তারিখে। এখানে আমরা দেখতেছি যে 1249 জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে মাস্টার্স গ্রাজুয়েট ক্যান্ডিডেটদের, যাদের স্কোরের রিকোয়ারমেন্ট ছিল। এখানে স্কোরিংটা আবার করা হয় মাত্র 100-র মধ্যে, যে স্কোরের রিকোয়ারমেন্টটা ছিল মাত্র 53, হায়ার অ্যান্ড 53 মিনিমাম, এর থেকে হায়ার। এবং 154 জনকে তার 194 জনকে ইনভাইটেশন দিয়েছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে আবেদনের জন্য, যাদের স্কোরের রিকোয়ারমেন্ট ছিল মাত্র 45, এবং এটা হচ্ছে পিএইচডি গ্রাজুয়েট ক্যান্ডিডেটস। তো পিএইচডি ক্যাটাগরিতে তো আসলে অনেক বেশি স্টুডেন্ট থাকে না, সেক্ষেত্রে 194 এটা কম না। কারণ আপনি হিসাব করে দেখবেন যে আপনারা যে দেশ থেকে শুনতেছেন সে দেশ থেকে কতজন ব্যক্তি পিএইচডি করতে আসে, অবশ্যই অনেক কম আসে। সেই তুলনায় মাস্টার্সে ধরুন অনেক বেশি, 100 জনের মধ্যে দেখা গেল যে 97 জনই মাস্টার্স করতে আসবে, 3 জন হয়তো পিএইচডি করতে আসবে, বা 5 জন করতে আসবে সর্বোচ্চ। তো এই হলো অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্কোর কিন্তু কম, খুব বেশি স্কোরের রিকোয়ারমেন্ট ছিল তা কিন্তু না। মাস্টার্স গ্রাজুয়েটদের জন্য 53 এবং পিএইচডি গ্রাজুয়েটদের জন্য 45 out of 100। The province held another draw on September 19 for those in the Express Entry Human Capital Priorities Scheme OINP। তো এখানে দেখুন, এক্সপ্রেস এন্ট্রিতে যারা প্রোফাইল করেছে, প্রোফাইল করার পরে তারা যদি সেখানে প্রভিন্স সিলেকশনের একটি পার্ট থাকে, সেই প্রভিন্স সিলেকশনের জায়গাতে তারা যদি আপনার অন্টারিও প্রভিন্সকে সিলেক্ট করে এবং তাদের ওভার স্কোর যদি মিনিমাম 400 হয়, তাহলেই কেবলমাত্র এখানে তারা কোয়ালিফাই করবেন এখানে প্রোফাইল এলিজিবল হওয়ার জন্য। সেখানেও কিন্তু একটা বড় সংখ্যক ব্যক্তিদেরকে এখানে আইটি ইস্যু করা হয়েছে। 1424 জন ব্যক্তিকে তারা এখানে আইটি ইস্যু করেছে হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটিজ স্ট্রিমে। এটা হচ্ছে ওআইএনপির হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটিজ স্ট্রিম। এই ক্যাটাগরিতে তারা মূলত এক্সপ্রেস এন্ট্রিতে যাদের প্রোফাইল রয়েছে এবং যারা পাশাপাশি অন্টারিও প্রভিন্স আসতে চান, সেই ব্যক্তিদেরকেই মূলত তারা এখানে সিলেক্ট করে, অটোমেটিক্যালি সিলেক্ট করতে হয়, করে থাকে, আলাদা করে আবেদনের প্রয়োজন হয় না। তো এবার এই ক্যাটাগরিতে স্কোরের রিকোয়ারমেন্ট একটু বেশি ছিল, 505 থেকে 528 এই রেঞ্জের মধ্যে সিআরএস স্কোরের রিকোয়ারমেন্ট ছিল। আমরা এবার চলে আসলাম ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে। ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে তারা 163 জন ক্যান্ডিডেটকে এখানে আইটিআই ইস্যু করেছে। এখানে সেপ্টেম্বরের 17 তারিখে এখানে একটা ড্র অনুষ্ঠিত হয়েছে। দি লার্জেস্ট ড্র ওয়াজ জেনারেল অ্যান্ড সিলেক্টেড ক্যান্ডিডেটস ফ্রম দি স্কিল ওয়ার্কার, ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট অ্যান্ড এন্ট্রি লেভেল অ্যান্ড সেমি skilled stream of the BCPNP. Skilled worker and international graduate candidates, both stream including those eligible for Express Entry BC, required a minimum score 128। তো ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে যারা আবেদন করতে চান তাদের এখানে আবার এসআইআরএস সিস্টেমে একটা আলাদা প্রোফাইল করতে হয়, সেখান থেকে মূলত স্কোরিং করে তাদেরকে এখানে ইনভাইটেশন ইস্যু করা হয়। তো এই যে 188 স্কোর দেখলেন, এটা অ্যাকচুয়ালি এসআইআরএস সিস্টেমের স্কোরের রিকোয়ারমেন্ট ছিল। Those in the entry level, semi skilled worker stream needed score at least 110 to be considered. Another 3 draws for skilled worker and international graduate targeted for candidates in the specific occupations. তো ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের যে ঘটনাটি ঘটায়, সেখানে প্রত্যেক সপ্তাহেই তারা ড্র অনুষ্ঠিত করে থাকে সাধারণত, না হলে অন্তত পক্ষে 15 দিন পর অবশ্যই ড্র হয়, কিন্তু তাদের ড্রতে ইনভাইটেশনের পরিমাণ অন্য প্রভিন্সের তুলনামূলক কম থাকে, অনেক বেশি করে ইনভাইটেশন তারা ইস্যু করে না, তবে ধারাবাহিকভাবে তারা কিছু সেক্টরে ইনভাইটেশন ইস্যু করে। এর মধ্যে দেখুন আপনারা 43 জন ক্যান্ডিডেটকে তারা চাইল্ড কেয়ার অকুপেশনসের জন্য ইনভাইটেশন ইস্যু করেছে, যাদের এসআইআরএস সিস্টেমে স্কোরের রিকোয়ারমেন্ট ছিল মিনিমাম 83, এবং 29 জন ক্যান্ডিডেটকে তারা কনস্ট্রাকশন অকুপেশনসের কারণে ইনভাইটেশন ইস্যু করেছে, যাদের এসআরএস সিস্টেমে এই স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 89, এবং 29 জন ক্যান্ডিডেটকে হেলথ কেয়ার অকুপেশনসে ইনভাইটেশন ইস্যু করেছে তারা, যাদের স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 99। এই হলো ব্রিটিশ কলাম্বিয়ার অবস্থা। এবার আমরা চলে আসলাম কুইবেক প্রভিন্সে। কুইবেক প্রভিন্স আপনারা জানেন যে একটি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেসড প্রভিন্স। কুইবেক হ্যাজ পাবলিশড দি রিজাল্ট অফ প্রভিন্সিয়াল সিলেকশন ড্র ফর দি কুইবেক সিলেক্টেড প্রোগ্রামস that happened on September 5. Quebec generally post selection draws result retroactively.
তো এইখানে এই প্রভিন্সে আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালো অ্যামাউন্টে ভালো সংখ্যক ব্যক্তিদেরকে ইনভাইটেশন ইস্যু করেছে। তারা 1417 জন ব্যক্তিকে পার্মানেন্ট সিলেকশনের জন্য আবেদন করতে বলেছে। কুইবেক প্রভিন্সের বিষয়ে আরেকটু খোলাসা করি আপনাদেরকে। কুইবেক প্রভিন্সে যারা আসতে চান তাদের অবশ্যই কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানাটা ম্যান্ডেটরি। দেখুন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের বিষয়ে কিন্তু বারবার চলে আসে। তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখলে আপনার অনেকগুলো গেটওয়ে ওপেন হবে। এবং এখানে একটি রিকোয়ারমেন্ট সেটা হলো যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেভেল 7 অর্থাৎ স্পিকিংয়ে মিনিমাম 7 পেতে হবে আপনাকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে। যদি আপনি সেটা করতে পারেন তাহলেই আপনি কেবলমাত্র কুইবেক প্রভিন্সের প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারবেন। এবং এখানে কুইবেক প্রভিন্সে যে কাজটি করতে হয়, প্রথমেই আপনাদেরকে ইনভাইটেশন দেওয়া হয় সিলেকশন সার্টিফিকেটে আবেদন করার জন্য। তো সিলেকশন সার্টিফিকেটটি আবেদন করার ক্ষেত্রে আপনার সকল ধরনের তথ্য উপাত্ত ডকুমেন্ট দিয়ে আপনাকে সিলেকশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। করে কুইবেক সিলেকশন সার্টিফিকেট যখন আপনার পাওয়া কনফার্ম হবে, তখন সেই সিলেকশন সার্টিফিকেট সহ কানাডার ফেডারেল গভর্নমেন্টের ফি দিয়ে আপনাদেরকে তখন পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা বা পিআর ভিসার জন্য আলাদা আরেকটা আবেদন করতে হবে। এই অর্থাৎ এখানেও টু স্টেপে আবেদন করতে হয়। তো এখানে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মতো যেমন প্রভিন্সিয়াল নমিনেশন পাওয়া যায়, কুইবেক প্রভিন্স বলে যে তারা এটাকে পিএনপি প্রোগ্রাম বলে না, তারা এটা আলাদা একটি প্রভিন্স, স্বায়ত্তশাসিত একটি প্রভিন্স, তারা এটাকে বলে সিএসকিউ, কুইবেক সিলেকশন সার্টিফিকেটের জন্য মূলত অ্যাকচুয়ালি ওটা প্রথম স্টেজে আবেদন করতে হয় এবং সেকেন্ড স্টেজে আপনাদেরকে পিআরের জন্য আবেদন করতে হয়। তো এখানে কুইবেক প্রভিন্স নিয়ে জানতে হলে অবশ্যই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আপনাকে এক্সপার্টাইজ হতেই হবে, এক্সপার্টাইজ লাভ করতে হবে। আদারওয়াইজ অ্যাকচুয়ালি এই তথ্যগুলো রেখে খুব বেশি কাজে দিবে না আপনাদের। তো আমাদের সাথে যারা আজকের আলোচনায় এই দীর্ঘ সময় ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন, একটা ধারণা পেয়ে যাবেন এবং তার আলোকে নিজেদের প্রস্তুতিগুলো শানিত করবেন, নতুন করে প্রোফাইল করবেন, অপেক্ষায় থাকবেন এবং আপনার স্কোর ভালো হলে ইনশাল্লাহ আইটিএ পেয়ে পিআর প্রোগ্রাম নিয়ে কানাডায় চলে আসবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।